সুধী দর্শক, এটিএন বাংলার ডক্টর স্টেশনে স্বাগত। আজকে আমরা কথা বলবো মানব শরীরে একটা খুব গুরুত্বপূর্ণ অংশ নিয়ে, চোখ এবং চোখের বিভিন্ন রোগ সম্পর্কে আজকে আমরা জানবো। এবং আজকে আমাদের সাথে আলোচক হিসেবে উপস্থিত আছেন শ্রদ্ধেয় অধ্যাপক ডক্টর এস.এম. তারেক। তিনি সাবেক বিভাগীয় প্রধান, চক্ষু বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল, এবং বর্তমানে আছেন অধ্যক্ষ এবং উপদেষ্টা হিসেবে বিএজিসি মেডিকেল কলেজ এবং হাসপাতালে। আমাদের সাথে আরও আছেন ডাক্তার জয়নাল আবেদিন। তিনি চক্ষু বিশেষজ্ঞ এবং সহকারী অধ্যাপক হিসেবে আছেন রাঙ্গামাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে। আর আজকের অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে আমি আছি ডাক্তার সাগরিকা শারমিন, আছি সহযোগী অধ্যাপক সার্জারি বিভাগ, মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল। প্রথমে আসি আমাদের শ্রদ্ধেয় তারেক স্যারের কাছে। স্যার, আমি একটু প্রথমেই জানতে চাই যে সাধারণত চোখে কোন কোন ধরনের সমস্যা হতে পারে, বা একজন সাধারণ মানুষ কোন কোন ধরনের সমস্যার মুখোমুখি হবে, বা বয়স ভিত্তিক কী কী ধরনের সমস্যা মানুষের হতে পারে? চোখ যেহেতু মানুষের একটা ইম্পর্টেন্ট অর্গান, আমি সবার জন্যই, দর্শক যারা আছেন তাদের জন্যই ওভাবেই বলি, যেহেতু এটা একটা অঙ্গ, এখানে সব ধরনের সমস্যাই হতে পারে। তার মধ্যে যেটা কমন, আমি যেটা বলবো, শিশু থেকে শুরু করি। শিশুদের চোখের দৃষ্টি, ক্ষীণ দৃষ্টি যেটা আমরা বলি, হতে পারে। রিফ্র্যাক্টিভ এরর আমরা যেটা বলি, সেটা হতে পারে। সেজন্যই আমি বিশেষ করে বেশ কিছুদিন ধরে অ্যাডভোকেসি করে যাচ্ছি যে স্কুলে যাওয়ার আগে অন্তত প্রত্যেকটা শিশুকে একবার চোখ পরীক্ষা করা উচিত। কারণ দেখা গেছে অনেক সময় আমাদের চেম্বারে ইনসিডেন্টালি আমরা পাই যে হয়তো একটা চোখের দৃষ্টিশক্তি আরেকটা চোখের দৃষ্টিশক্তির চেয়ে কম, অনেক কম, যার ফলে একটা চোখে সে হয়তো ভালো দেখে আর একটা চোখে কম দেখে, সেজন্য সে কমপ্লেইন করে না সহজে, কারণ সে তো দেখছেই, কিন্তু তার দৃষ্টির গুণগত যেই 3 ডাইমেনশনাল ওগুলো তো আর ডেভেলপ করছে, বা অনেক সময় বুঝতে পারে না বাচ্চা। আবার এখন যেহেতু শিশুরা টেলিভিশন, মোবাইল এগুলি নিয়ে ব্যস্ত থাকে, সেজন্য তারা খুব বেশি কমপ্লেইন করে না। স্কুলগুলো এখন আগেকার মতো স্কুল কক্ষগুলো খুব বড় ছিল, যার ফলে দূর থেকে না দেখলে তারা কমপ্লেইন করতো। এখন কিন্তু স্কুলগুলো, বিশেষ করে অনেকগুলো প্রাইভেট স্কুল যেগুলো হয়েছে, সেখানে স্কুলগুলোর আয়তন কিন্তু আকার ছোট, যার ফলে ওরা অনেক সময় কমপ্লেইন করে না। যখন অন্য কোনো সমস্যা নিয়ে, যেমন কনজাংটিভাইটিস, খুব কমন রোগ, খুব বেশি মারাত্মক কিছু না, সেটার জন্য মা বাবারা যত অস্থির হয়ে চলে আসেন, তখন ইনসিডেন্টালি আমরা যখন পরীক্ষা করি তখন দেখা যায় যে শিশুটি দৃষ্টির সমস্যা আছে। তাই এটা একটা কমন জিনিস আমি বাচ্চাদের জন্য বলছি। আর বয়স্কদের ক্ষেত্রে যখন আসবে, আমার মনে হয় 40-এর পরে প্রত্যেকটা, যাদের কোনো সমস্যা নেই চোখের, বছরে একবার অন্তত করে চোখ পরীক্ষা করা উচিত। কারণ অনেকগুলো রোগ আস্তে আস্তে বয়সের সাথে ডেভেলপ করতে থাকে। যেমন একটা হলো, রোগ বলবো না, সেটা দৃষ্টি ত্রুটি, প্রেসবাইবা বলি আমরা, যেটা মানুষ কাছে দেখতে পারে না 40 বছর বয়স হয়ে গেলে। গ্রামে একসময় চালিশা বলতো, মানে 40 বছর বয়সের পরে কাছের দৃষ্টিশক্তি একটা স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন মানুষ দেখতে পারে না। আবার অনেকে গর্ব করে বলেন, আমার এখন 50 বছর হয়ে গেছে, আমি এখনও কাছে দেখতে পারি। আসলে যিনি দেখতে পারেন ওনারই হয়তো রিফ্র্যাক্টিভ এরর আছেন, অথবা ছানি পড়া শুরু হয়েছে। তাই 40 বছর বয়সের পরে এটা দেখা উচিত। আরেকটা কমন জিনিস যেটা আমরা সাইলেন্ট কিলার বলি, গ্লোকোমা। এটা সম্বন্ধে আমাদের দেশের লোক খুব বেশি সচেতন নয়, কারণ এটা অনেক সময় খুব পেইনফুল না, স্লোলি দৃষ্টিশক্তিতে ধ্বংস করে। সেটা আমরা অনেক সময় ইনসিডেন্টালি চেম্বারে প্রেশার মাপার সময় তখন দেখি যে গ্লুকোমাটাস প্রেশার আছে, তখন আমরা আনুষঙ্গিক আরও অন্যান্য পরীক্ষা করে এটা কনফার্ম করে চিকিৎসা করি। কারণ এটা এমন একটা রোগ যেটাকে আমরা তুষের আগুনের সাথে তুলনা করি। তুষের আগুন যেমন ভিতরে জ্বলছে, বাইরে থেকে দেখা যাচ্ছে না, কিন্তু যখন শেষ হয়ে আসে তখন বোঝা যায়। তো গ্লোকোমার ক্ষেত্রেও অনেকটা তাই। আর একটা প্রিভেন্টেবল ব্লাইন্ডনেস হিসেবে সেটা সবাই জানেন,
অনেক জনগণ এখন অনেক সচেতন হয়েছে আগে থেকে, তারপরে কিছু অংশ হয়নি। যেমন ক্যাটারেক্ট, এটা যদিও রোগ না, এটা হলো বৃদ্ধ বয়সের একটা প্রক্রিয়া। যেমন চুল যেমন পাকে, সেরকম চোখের যে লেন্স আছে, যেটা স্বচ্ছ লেন্স সেটা অস্বচ্ছ হতে শুরু করে, সেটা কিন্তু চিকিৎসা করলে আবার স্বাভাবিক দৃষ্টি পেয়ে যায়। আর সবচেয়ে ভালো সুখবর হলো ক্যাটারাক্ট সার্জারি বাংলাদেশে এখন মোটামুটি প্রত্যেকটা জেলা উপজেলায় খুব সুন্দরভাবে ভালো, অনেকটা বিশ্বমানের পর্যায়ের প্রক্রিয়ায় ক্যাটারাক্ট সার্জারি করা হয়, সেটা সব জায়গায় করা হয়। তাই আমার মনে হয় নিয়মিত চক্ষু পরীক্ষা করে গেলে এইসব অনেকগুলো রোগ ধরা পড়বে। অনেক ধন্যবাদ স্যার। আমাদের জীবনযাত্রার মানোন্নয়নের সাথে সাথে আপনার এবং আপনার পরিবারের সুচিকিৎসার নিশ্চয়তায় বিশ্বমানের সকল স্বাস্থ্যসেবার সুযোগ সুবিধা নিয়ে গড়ে তুলেছে চট্টগ্রামের সর্ববৃহৎ প্রাইভেট হাসপাতাল পার্ক ভিউ হসপিটাল, যেখানে পাওয়া যাবে প্যাথোলজির সকল পরীক্ষা নিরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই সহ আধুনিক ডায়াগনস্টিক সেন্টারের সকল সুযোগ সুবিধা। প্রতি বছর বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক রোগী পার্শ্ববর্তী দেশ ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইউরোপ এবং আমেরিকাতে চিকিৎসার জন্য যায়। আমাদের উদ্দেশ্য হচ্ছে সাধ্যের মধ্যে সেই বিশ্বমানের স্বাস্থ্যসেবা চট্টগ্রামের মানুষের দোরগোড়ায় পৌঁছানো। কোর অফ কেয়ার সমন্বিত স্বাস্থ্যসেবার এই উদ্দেশ্যকে সামনে রেখে পার্ক ভিউ হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু। পার্ক ভিউ হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টারকে আমরা সাজিয়েছি রোগীদের সর্বোচ্চ স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে। দেশের সর্বস্তরের মানুষের সুচিকিৎসার নিশ্চয়তায় সপ্তাহে 7 দিন 24 ঘন্টা আমরা এনে দিচ্ছি দেশের সর্বাধুনিক চিকিৎসা সেবা, যা এখন আপনার দোরগোড়ায়। পার্ক ভিউ হসপিটাল, কোর অফ কেয়ার। তাই বন্দরনগরী চট্টগ্রামে স্বাস্থ্যসেবার প্রতিকৃত ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড দীর্ঘ ৩৩ বছরেরও অধিক সময় ধরে সকল শ্রেণী পেশার মানুষকে আস্থা ও বিশ্বস্ততার সাথে নিরলসভাবে উন্নতমানের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান। চট্টগ্রামের প্রাণকেন্দ্র জিইসি মোড়ের ও আর নিজাম রোডে অবস্থান করছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল। পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে রোগ নির্ণয়ের জন্য যেমন রয়েছে বিশেষায়িত ল্যাব ও ডায়াগনস্টিক সার্ভিস, তেমনি রোগ নির্ণয় পরবর্তী চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছে হসপিটাল সার্ভিস, হার্ট সেন্টার ও সার্ভিস, এমনকি অত্যাধুনিক আরটিপিসিআরের সমন্বয়ে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা, আইসিইউ, সিসিইউ, এইচডিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, সিআইসিইউ, ডায়ালাইসিস, ওয়ার্ড অ্যান্ড ডিলাক্স কেবিন, এমনকি দেশে বিদেশে প্রশিক্ষিত ডাক্তারদের কনসালটেশন টিম ও ল্যাব টেকনিশিয়ান। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড। Welcome to Southern Medical College and Hospital, which was established 19th January 2005, is approved by Ministry of Health and Family Welfare, affiliated by the University of Chittagong, recognized by the Bangladesh Medical and Dental Council, aiming to give nation a group of luminous medical graduates. Southern Medical College and Hospital have a large green campus situated on 2.5 acres of land. The green scenery and beautiful view is so attractive to patients, students and all visitors. Hospital with 500 bed capacity is also situated in college area, where we can have full range of surgical procedure with operation theatre, recovery room, patient ward and other medical faculties. খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বললেন, যেটা হচ্ছে যে বাচ্চাদের চোখের রোগ নিয়ে এবং বাচ্চাদের ক্লাসরুমের যে দৈর্ঘ্য প্রস্থ, আমরা যখন ছোট ছিলাম সেই বয়সে ক্লাসরুমগুলো সরকারি স্কুল কলেজে পড়তাম, বড় বড় ক্লাসরুম, বড় বড় মাঠ, তো সেখানে হয়তো বা আমাদের চোখে ত্রুটি থাকলে সেটা আগে ধরা পড়তো। এখন দেখা যায় ছোট ছোট ক্লাসরুমে বাচ্চারা ঠিক বোঝে না। তো স্যার এই পয়েন্টে আমি একটু বলবো যে বাবা মারা কিভাবে সচেতন হতে পারেন বা বাচ্চাদেরকে কিভাবে বলতে পারেন যে বুঝিয়ে চোখের কোনো সমস্যা সম্পর্কে, বা কি কি প্রোটেক্টিভ মেজার? বাবা মার সচেতনতা সবচেয়ে বেশি জরুরি, প্রয়োজনীয়, যেটা খুব ভালো প্রসঙ্গ বলেছেন। দেখা যাচ্ছে ইদানিং বাবা মারা অতটা বেশি সচেতন নয় যতটুকু সচেতন হওয়ার কথা ছিল।
ইদানিং দেখা যাচ্ছে আমাদের ইলেকট্রনিক ডিভাইস এটা অনেক বেশি স্ক্রিন টাইম যেটা ইউজ করছি, স্ক্রিন, সেটা বয়স্ক হোক ছোট বাচ্চাও হোক অনেক বেশি ইউজ করছে। এর কারণে বাবা মারা ব্যস্ত থাকে স্ক্রিন নিয়ে, ছেলে মেয়েরাও ব্যস্ত থাকে স্ক্রিন নিয়ে। তাই ছেলে মেয়েদের সাথে ইন্টারাকশন করার সুযোগ নাই। শুধু আয়ের ক্ষেত্রে নয়, একটা বাচ্চার মেন্টাল হেলথ বলেন, অন্যান্য স্বাভাবিক মানে গড়ন বলেন, মানসিক গড়ন বলেন, সবগুলো কিন্তু হ্যাম্পার হচ্ছে ইনডাইরেক্টলি। কারণ এখন বাবা মারা খুব খুশি হয়ে যান একটা ছেলে 2 বছর কিংবা 3 বছরের ছেলে যখন একটা মোবাইলে ইউটিউব চালাতে পারে, খুব গর্ব করেন কিন্তু, এবং এনকারেজও করেন ইনডাইরেক্টলি, ডাইরেক্টলি না করলে ইনডাইরেক্টলি করেন। তাতে দেখা যাচ্ছে এই যে ছেলে মেয়েগুলো চোখের ডেভেলপমেন্টটা আমি আপাতত স্থগিত রাখলাম, তার মেন্টাল ডেভেলপমেন্ট কিন্তু হচ্ছে না, তার বিশ্লেষণ ক্ষমতা, চিন্তার ক্ষমতা এগুলো কিন্তু লোপ পাচ্ছে। কারণ সে রেডিমেড সলিউশন পাচ্ছে, সে ইউটিউব বলেন, ফেসবুক বলেন, যাই বলেন, এবং এনকারেজড হচ্ছে যে আমরা এটাকে খুব মানে পজিটিভ ওয়েতে দেখি। রেডিমেড সব কিছু পেয়ে যাচ্ছে, সে আর কষ্ট করে বিশ্লেষণ ক্ষমতা যেটা আমাদের পরবর্তীকালে দরকার সেটা কিন্তু তার লোপ পাচ্ছে। এটা তো একটা গেল। আরেকটা হলো নতুন আরেকটা, আমরা আমাদের বইতে আগে আমরা যখন পড়েছি তখন ছিল না, এখন নতুন সংযোজিত হয়েছে, সেটা হলো কম্পিউটার ভিশন সিনড্রোম অথবা ডিজিটাল ডিভাইস সিনড্রোম বলে এখন যথেষ্ট রোগী পাচ্ছে। দেখবেন বাচ্চারাও বলছে চোখে হঠাৎ করে খুব ইরিটেট হয়, বুড়ারা বলবেন আমার চোখ ব্যথা হয়, মাথা ব্যথা হয়, ঘাড় ব্যথা হয়, ঘুম হয় না, অনেক ধরনের কমপ্লেইন করেন। আমরা পরীক্ষা করে যন্ত্রপাতি দিয়ে পরীক্ষা করলে খুব বেশি কিছু পাই না। যখন হিস্ট্রি নিই তখন দেখা যায়, এখন একটা প্রায় দেখি আমি ক্লাস 8-9-এ পড়ে যদি জিজ্ঞেস করি ঘুমাও কয়টা, 12টা 1টা অথবা ঠিক নাই, তখন নেক্সট কোয়েশ্চেন যখন করি মোবাইল, তখন বাবা মা দুজনেই বলে অনেকক্ষণ ধরে মোবাইল চাপেন। সুতরাং এটা একটা নতুন সমস্যা, সেটা বাচ্চাদের জন্য হোক বয়স্কদের জন্য হোক, সবার জন্য হয়ে যাচ্ছে। মোবাইল অবশ্যই এটা এডিকশন, এটা আমার মনে হয় অন্যান্য এডিকশনের চেয়ে কিন্তু এটা অনেক বেশি মানে এডিক্টেড করে ফেলে সব বয়সকে। তাই একটা কমন রুল আছে যে এই যে কম্পিউটার ভিশন সিনড্রোম এর জন্য আমরা বইতে আছে, সব জায়গায় আছে, 20-20-20 রুলস ফলো করেন। 20 মিনিট কম্পিউটার দিকে তাকান, 20 সেকেন্ড 20 ফিট দূরের কোনো বস্তুর দিকে কিছুক্ষণ তাকান এবং কিছুক্ষণ ব্লিঙ্ক করেন, তাহলে আপনার অনেক বেটার ফিল করবেন। আদারওয়াইজ আপনি যখন ক্লান্ত হবেন, সব কিছু হবেন, আপনার প্রোডাক্টিভ ক্ষমতা কমে যাবে, চিন্তার ক্ষমতা কমে যাবে, এগুলো হয়ে যাবে। তাই একদম সহজ কথা চলে আসলে আমরা যদি বলি, একটা বাচ্চাকে যেমন ড্রাইভারদেরকে আমরা যখন ড্রাইভিং লাইসেন্স নেয়, একটা চোখের পরীক্ষা মাস্ট নিতে হয়। বাচ্চাকে ভর্তি করানোর জন্য কোনো স্কুলে ভর্তি করার আগে একবার অন্তত যদি আপনি ম্যান্ডেটরি করেন যে বাচ্চাটার চোখের পরীক্ষা করাবে। কারণ এখানে একটা রোগ আছে অ্যাম্বলায়োপিয়া বলে নাম, যেটাকে আমরা অলস চোখ বা লেজি আই বলি, যেটা কিন্তু খুব বিনা পয়সায় একটু সচেতনতার সাথে চিকিৎসা করলেই অল্প বয়সে 5 বছর 6-7 বছর মধ্যে যদি চিকিৎসা করা যায় খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। এবং উন্নত বিশ্বে আমাদের তো স্টাডি নাই, উন্নত বিশ্বে দেখা গেছে এটা প্রায় অ্যারাউন্ড 4-5% এই অ্যাম্বলায়োপিয়া রোগে আক্রান্ত। আমাদের জনগোষ্ঠী হিসাব করলে আমরা হিসাব করে দেখলাম প্রায় 90 লাখের মতো মানুষ এটাতে আক্রান্ত এবং অনেকে জানে না। ইভেন দেখা গেছে যখন বিসিএস পরীক্ষা দিতে যায় তখন অনেকের চোখের একটা দৃষ্টিশক্তির সার্টিফিকেট লাগে, তখন তার জন্য আমাদের যখন চেম্বারে আসে তখন হঠাৎ করে দেখি যে এক চোখে খুব ভালো দেখছে আর চোখে দেখেই না। যখন জিজ্ঞেস করি যে আপনি কি জানেন, উনি বলেন জানে না। কেউ কেউ বলেন আমি জানি, কিন্তু আমি মনে করি ডান চোখে মানুষ, যেহেতু হাত ভালো চলে ডান চোখে ভালো থাকে মানুষ, বাম চোখে। সুতরাং এই ধরনের অনেকগুলো ভুল ধারণা আছে, এগুলো সবগুলো ঠিক হয়ে যাবে যদি
আমরা এটা ম্যান্ডেটরি করতে পারি যে প্রত্যেকটা স্কুলের অথরিটি যদি করে যে ভর্তি হওয়ার আগে এটা চোখের পরীক্ষা করে আসো, তাহলে তার সুবিধা হবে এবং তার ভবিষ্যৎ প্রফেশনটা চয়েস করতে সুবিধা হবে। অনেক ধন্যবাদ স্যার, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমিও মনে করছি যে বাচ্চাদেরকে যখন আমরা স্কুলে ভর্তি করছি তার আগে যদি একবার অন্তত চোখ পরীক্ষাটা করা যায় তাহলে অনেক কিছুর সমাধান বা অনেক প্রিকশন নেওয়া যায়। এবারে আমরা আমাদের আরেকজন আলোচকের কাছে আসি, ডাক্তার জায়নাল আবেদিন। উনি সহকারী অধ্যাপক হিসেবে আছেন চক্ষু বিভাগ, রাঙ্গামাটি মেডিকেল কলেজে। আপনার কাছে আমি জানতে চাইবো যে ক্যাটারেক্ট বা চোখের ছানি, সাধারণ আমরা যারা তারা বলেন যে চোখে ছানি, এই ব্যাপারটা কি একটু বুঝিয়ে বলবেন যে জিনিসটা কি বা কাদের বেশি হয় বা এটা কোনো টাইপস আছে কিনা বা কি করণীয় আর কি এই ব্যাপারে? ধন্যবাদ। বয়সজনিত যেটা ছানি সাধারণত 50-র পরে যে কারো আসতে পারে, যে কোনো সময় যে কোনো অবস্থায় এটা আসলে যেটা হবে ছানি, যে নর্মাল লেন্সটা দেওয়া আছে আল্লাহর দেওয়া সেটা গোলা হয়ে যাবে। তার ফলে কী হবে, সে আস্তে আস্তে দূরে জিনিসটা কম দেখবে এবং কাছেরটা পরিষ্কার হয়ে যাবে। যেটা তার ছিল যে আগে কাছে কম দেখতো, দূরে দেখে, এখন তার আস্তে আস্তে দূরের দেখাটা আস্তে আস্তে কাছে চলে আসবে। তখনই আমরা তাকে পরীক্ষা করে দেখবো যে হ্যাঁ তার চোখে ছানি পড়ছে। তো ছানি পড়লে ছানির চিকিৎসা একটাই, সেটা হচ্ছে অপারেশন। আর ছানির ইনিশিয়ালি মেডিকেল চিকিৎসা করা যায়, চশমা দিয়ে সে দূরেরটা শুধু দেখবে, কিন্তু অল্প কিছুদিন পরে সেটা আরও কমে যাবে, তখন আর চশমা দিয়ে হবে না, তাকে তখন ছানির অপারেশন করতেই হবে। সেই অপারেশনে এখন রিসেন্ট যে ডেভেলপমেন্ট আসছে, ফ্যাকোইমালসিফিকেশন উইথ ফোল্ডেবল লেন্স ইমপ্লান্টেশন। ফ্যাকোইমালসিফিকেশন উইথ ফোল্ডেবল লেন্স। ফোল্ডেবল লেন্সের ভিতর যে ক্রাইটেরিয়াগুলো আমরা বলি এখন, একটা হলো অ্যাক্রাইলিক ম্যাটেরিয়াল, ইনার, তার কোনো রিয়াকশান নাই। ফোল্ডেবল তো আমরা বলছি যেটা মাস্ক করে ঢুকানো যায়। এরপরে যেটা হচ্ছে ওটা হলো হাইড্রোফোবিক, যাতে করে ওটা পানি আর শোষণ করবে না। থার্ড ক্রাইটেরিয়া হলো ওইটা অ্যাসপেরিক্যাল, কোনো অ্যাসপেরিক্যাল অ্যাভারশন দেখার সময় হ্যালোজ গ্লেয়ার এগুলো হবে না। এটার ফোর্থ ক্রাইটেরিয়া হলো ওটাতে ইয়েলো কোটেড থাকবে, যাতে করে আপনার বেগুনি রশ্মি চোখের ভিতরে প্রবেশ করে ক্ষতি করতে পারবে না। তাহলে আমরা রিসেন্টলি যে লেন্সগুলো আছে, বিশেষ করে আমাদের দেশে তো ওগুলো তৈরি হয় না, ম্যাক্সিমাম আমেরিকান লেন্সগুলো আসে, এই 4টা ক্রাইটেরিয়া যখন থাকবে তখনই আমরা ওই লেন্সটাই দিব। আর যেই পদ্ধতিতে আমরা এই অপারেশনটা করবো সেটা পুরো উন্নত বিশ্বে যেভাবে হয় আমাদের দেশে, সেটা হলো ফ্যাকোইমালসিফিকেশন বেস্ট ওয়ার্ল্ডে। কারণ এখানে কোনো কাটাছিড়া নাই, জাস্ট আমরা দুটা ফুটা করবো, ছিদ্র করবো, দুটা ছিদ্র করে, একটা হলো 2 মিলিমিটার, একটা হলো 1 মিলিমিটার, একটা ডানে একটা বামে। ওই ছিদ্র দিয়ে আমরা ক্যাটারেক্টটাকে ইমালসিফাই করে নিয়ে আসবো, যেটা ছানি পড়েছে সেটা, আবার ওই ছিদ্র দিয়ে আমার লেন্সটাকে ভিতরে ঢুকে কি দিয়ে দেওয়া হবে। এখানে তার এস্টিমেট একটু বলি যে আপনি যে বললেন ছিদ্রর কথা, এটা কি লেজার দিয়ে করছেন? এটা বর্তমানে লেজার দিয়েও করা যায়, সেটা হলো ফেমটোসেকেন্ড লেজার, যেটা লেটেস্ট অ্যাডভান্সমেন্ট, সেটা আমি পরে আসতেছি। এই আমরা এখন নাইফ দিয়ে করি, 15 ডিগ্রি নাইফ। আমরা এখন আর কিচেন নাইফ 1.2 মিলিমিটার থেকে 2 মিলিমিটার, যে আমরা ইনসিশনটা দিব কর্নিয়াতে 1.2 থেকে, এখানে কোনো সেলাইয়ের দরকার নাই, কোনো কিছুরই দরকার নাই। সে আর্লি সে কাজে যেতে পারে, 1 সপ্তাহের ভিতরে সে তার নর্মাল কাজকর্ম করতে পারবে, কোনো অ্যাস্টিগমেটিজম হবে না, কোনো ব্লিডিং হবে না। অপারেশনের সময় পুরো অপারেশন ফিল্ডটা কি নর্মাল থাকবে, ইন্টারকুলার প্রেশারটা তার মেনটেন থাকবে, তার অ্যাস্টিগমেটিজম কম হবে এবং তার লেন্সটা ফোল্ডেবল এবং অ্যাক্রাইলিক, কোনো রিয়েকশন হবে না। আর আপনি যেটা বলছেন লেজার, হ্যাঁ ফেমটোসেকেন্ড লেজার, যেটা লেটেস্ট অ্যাডভান্সমেন্ট, সবচেয়ে লেটেস্ট এটা। হ্যাঁ, এটা দিয়ে শুধু ইনসিশন দেওয়া হয়, যে দুইটা আমরা ছিদ্র করার কথা বলছি বা ইনসিশনের কথা বলছি, 1.2 মিলিমিটার আর একটা 1 মিলিমিটার। এই ইনসিশনটা দেওয়া হয় ফেমটোসেকেন্ড লেজার দিয়ে। আর কি করা হয়, লেন্সের যে অ্যান্টেরিয়র ক্যাপসুল, দুইটা ক্যাপসুল আছে, একটা অ্যান্টেরিয়র একটা পোস্টেরিয়র। অ্যান্টেরিয়র ক্যাপসুলটা আমরা ফেমটোসেকেন্ড দিয়ে কেটে ফেলি। এরপর যে কাজটা করে ফেমটোসেকেন্ড লেজার, সেটাকে নিউক্লিয়াসটাকে ইমালসিফাই করে রাখে, 4টা ভাগ বা 6টা ভাগ, অ্যাকর্ডিং টু চয়েস অফ সার্জন। কোনো সার্জন 4টা পছন্দ করে, কোনো সার্জন 6টা পছন্দ করে, কোনো সার্জন 8টা পছন্দ করে। এই 8টা ভাগটা কি করবে, ফেমটোসেকেন্ড লেজার করবে। এর বাকি কাজটা আবার ফ্যাকো মেশিন করবে, লেজার কিন্তু বাকিটা করতে পারবে না। আচ্ছা, এখানে একটু প্রশ্ন করি, কারণ আমাদের দেশে তো সাধারণ জনগণই বেশি। আমি একটু খরচটা সম্পর্কে এবং যে আমাদের যে গ্রামে গঞ্জে যাদের চোখে ছানি পড়ছে বা ক্যাটারেক্ট হচ্ছে, তো আমি যতদূর জানি আজকাল মানে চোখের এইসব অপারেশন একদম রিমোট এরিয়াতে পর্যন্ত হচ্ছে। এবং আপনি যদি একটু বলেন যে একদম সর্বাধুনিক যদি আপনি আমরা
ক্যাটারেক্ট অপারেশনে যায়, সেটা আনুমানিক খরচ কতটুকু পড়তে পারে, এবং একজন গ্রামের সহজ সাধারণ লোক ওনার মানে কতটুকু খরচের মধ্যে উনি ওনার লাইফটা চালানোর মতো? ফ্যান্টো সেকেন্ড লেদার গ্রামে অসম্ভব। এটা আমাদের দেশে মাত্র 2টা মেশিন আছে, তাও 2টাই ঢাকায়, একটা বাংলা সাহিত্যে সম্ভবত, আরেকটা সম্ভবত হারুনাই ফাউন্ডেশনে। এই 2টা মেশিন, ওখানে কস্ট অনেক বেশি, প্রায় 1.5 থেকে 2 লাখ টাকা পড়ে। 1.5 থেকে 2 লাখ টাকা পড়ে। লেন্স কিন্তু সেম, আমরা যে ক্রাইটেরিয়া বলছি লেন্স সেটাই, কিন্তু ওখানে লেজার মেশিন এবং টাইম কনজিউম, অনেকক্ষণ টাইম লাগে। একবার লেজার করবেন, আবার ফ্যাকো মেশিনে বসাবেন। আর যেটা ফ্যাকো ইমালসিফিকেশন, যেটা আমাদের সাধারণ জনগণের জন্য, আমি যেটা বলবো এই জায়গায় একটু ইন্টারফেয়ার করছি। ক্যাটারেক্ট প্রথমেই আমি বলেছিলাম যে এটা এমন একটা অপারেশন যেটা বাংলাদেশে আমরা প্র্যাকটিস করছি, যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে। ফ্যামটোসেকেন্ড দিয়ে করলে আমার যেটা হচ্ছে সেটাতে একটু সময় বেশি লাগবে, 1 নাম্বার, খরচও বেশি লাগবে, কারণ এই মেশিনগুলো আমাদের দেশে আমরা তৈরি করি না, ইম্পোর্ট করে আনতে হয়। একটা রেজাল্টের ক্ষেত্রে আমি যেটা বলবো, আমাদের দেশের যেমন আমাদের ফ্যাকো আছে, ফ্যাকোতেও একটু খরচ বেশি হবে। আরেকটা আছে আমরা যেটা ওয়াইডলি প্র্যাকটিস করি, সেটা হলো স্মল ইনসিশন ক্যাটারাক্ট সার্জারি, যেটা তো অনেক কম, যেটা জেনারেল সার্জারির একটা ফোড়া কাটতে যা পয়সা লাগে তার চেয়ে অনেক কম। সেটাই বলছে, আমাদের সাধারণ জনগণ তো 1 লাখ দিন। বোঝাতে হবে মানুষকে, উনি যেটা বলেছেন সেটা হলো ক্যাটারাক্ট কোনো সময় ওষুধ দিয়ে চশমা দিয়ে ভালো হবে না, এটা মানুষকে বুঝতে হবে। 2 নম্বর, এটার একমাত্র চিকিৎসা হলো অপারেশন। এটা আমাদের এখানে বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় এটা সম্ভব। 3 নম্বর হলো, না করলে, ক্যাটারাক্ট যদি না করে তাহলে অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি। তো সুতরাং আমাদের এখানে মূল পয়েন্ট যেটা আমরা দর্শকদের জন্য বলছি সেটা হলো ক্যাটারাক্ট কোনো ওষুধ নাই, কোনো চশমা নাই, একমাত্র আপাতত যেটা বিশ্বব্যাপী একমাত্র স্বীকৃত চিকিৎসা সেটা হলো অপারেশন করে লেন্স লাগানো। সেজন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আজ থেকে 30 বছর আগে এটা ছিল না, এখন লেন্সগুলো অ্যাভেলেবল, খুব অল্প দামেও সম্ভব। আর না করলে খালি অন্ধ না, চোখ পেইনফুলও হয়, মানে ব্যথা হয়। আমি একটু কথা বলি, না করলে যেটা হবে, আমরা বলি যে আম পাকা, আম পাকলে কি হয়, নিচে পড়ে যায়, লেন্সটা হাড় হইতে হইতে একসময় কি হবে, পড়ে যাবে, পড়ে গেলে গ্লুকোমা হয়ে চোখটা নষ্ট হবে, তখন সে ব্যথার জন্য টিকতে পারবে না, এত ব্যথা হবে, তখন চোখটাই তুলে ফেলতে হবে, চোখটা ফেলে দিতে হবে। সুতরাং অপারেশন করতেই হবে তাকে, কোনো মাপ নাই। আচ্ছা, তাহলে আমাদের দর্শকদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা কথা, তার মধ্যে একটু বলি যে মানে চোখের ছানি কিংবা ক্যাটারাক্ট এটা নিয়ে আসলে অবহেলা নয়, এবং খুব কম খরচে, আমি যতদূর জানি সাধারণ জনগণের জন্য খুব যে অনেক বেশি খরচে করতে হবে তাও না। সেজন্য এ ব্যাপারে খুব সচেতন থাকা এবং খুব অতি সত্বরই যদি চোখে কোনো সমস্যা হয়, বিশেষ করে বয়স্ক মানুষদের জন্য 40, 45, 50, তারা যেন নিকটস্থ কোনো চক্ষু বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করেন। আপনার কাছে আরেকটা প্রশ্ন ডাক্তার জয়নাল আবেদীন, যে শিশুদের কি ক্যাটারাক্ট হতে পারে? হতে পারে, জন্ম থেকে ক্যাটারাক্ট নিয়ে আসতে পারে, জন্মের পরপরও হতে পারে, জন্মের কিছুদিন পরপরও হতে পারে। জন্ম থেকে যে ক্যাটারাক্ট আপনি বলছেন, জীবনযাত্রার মানোন্নয়নের সাথে সাথে আপনার এবং আপনার পরিবারের সুচিকিৎসার নিশ্চয়তায় বিশ্বমানের সকল স্বাস্থ্যসেবার সুযোগ সুবিধা নিয়ে গড়ে তুলেছে চট্টগ্রামের সর্ববৃহৎ প্রাইভেট হাসপাতাল পার্ক ভিউ হসপিটাল, যেখানে পাওয়া যাবে প্যাথোলজির সকল পরীক্ষা নিরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই সহ আধুনিক ডায়াগনস্টিক সেন্টারের সকল সুযোগ সুবিধা। প্রতি বছর বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক রোগী পার্শ্ববর্তী দেশ ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইউরোপ এবং আমেরিকাতে চিকিৎসার জন্য যায়। আমাদের উদ্দেশ্য হচ্ছে সাধ্যের মধ্যে সেই বিশ্বমানের স্বাস্থ্যসেবা চট্টগ্রামের মানুষের দোরগোড়ায় পৌঁছানো। কোর অফ কেয়ার সমন্বিত স্বাস্থ্যসেবার এই উদ্দেশ্যকে সামনে রেখে পার্ক ভিউ হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু। পার্ক ভিউ হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টারকে আমরা সাজিয়েছি রোগীদের সর্বোচ্চ স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে। দেশের সর্বস্তরের মানুষের সুচিকিৎসার নিশ্চয়তায় সপ্তাহে 7 দিন 24 ঘন্টা আমরা এনে দিচ্ছি দেশের সর্বাধুনিক চিকিৎসা সেবা, যা এখন আপনার দোরগোড়ায়। পার্ক ভিউ হসপিটাল, কোর অফ কেয়ার। তাই বন্দরনগরী চট্টগ্রামে স্বাস্থ্যসেবার প্রতিকৃত ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড।
দীর্ঘ ৩৩ বছরেরও অধিক সময় ধরে সকল শ্রেণী পেশার মানুষকে আস্থা ও বিশ্বস্ততার সাথে নিরলসভাবে উন্নতমানের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান। চট্টগ্রামের প্রাণকেন্দ্র জিএসি মোড়ের OR নিজাম রোডে অবস্থান করছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল। পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে রোগ নির্ণয়ের জন্য যেমন রয়েছে বিশেষায়িত ল্যাব ও ডায়াগনস্টিক সার্ভিস, তেমনি রোগ নির্ণয় পরবর্তী চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছে হসপিটাল সার্ভিস, হার্ট সেন্টার ও সার্ভিস, এমনকি অত্যাধুনিক RT-PCR এর সমন্বয়ে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা, ICU, CCU, HDU, NICU, PICU, CICU, ডায়ালাইসিস ওয়ার্ড অ্যান্ড ডিলাক্স কেবিন, এমনকি দেশে বিদেশে প্রশিক্ষিত ডাক্তারদের কনসালটেশন টিম ও ল্যাব টেকনিশিয়ান। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড। Welcome to Southern Medical College and Hospital, which was established 19th January 2005, is approved by Ministry of Health and Family Welfare, affiliated by the University of Chittagong, recognized by the Bangladesh Medical and Dental Council, aiming to give nation a group of luminous medical graduates. Southern Medical College and Hospital have a large green campus situated on 2.5 acres of land. The green scenery and beautiful view is so attractive to patients, students and all visitors. Hospital with 500 bed capacity is also situated in college area, where we can have full range of surgical procedure with operation theatre, recovery room, patient ward and other medical faculties. বা শিশুদের, হ্যাঁ, এটা কি ধরেন আমাদের যেমন সার্জারিতে আমরা দেখি অনেক অসুস্থতা আছে যেটা জেনেটিক প্রিডিসপোজিশন থাকে, ফ্যামিলির কোনো হিস্ট্রিতে না, এটা মেনলি হলো টক্স ইনফেকশন যদি মায়ের হয় সেই ক্ষেত্রে সে জন্মগত ক্যাটারাক্ট নিয়ে জন্মগ্রহণ করবে। ড্রাগ হিস্ট্রি আছে কিছু, যেমন স্টেরয়েড যদি খায়, এটা খুব ইম্পর্টেন্ট, যদি খায় তাহলে তার জন্ম থেকে ক্যাটারাক্ট হবে এবং এই ক্যাটারাক্টটা উইদিন 2 ইয়ার্সের ভিতর তাকে অপারেশন করতেই হবে, নাহলে সে ওই যে সার্জারিটা বলছে এমব্লাইভিয়া হয়ে আর দেখবে না পরে করলে। তাহলে এটাও খুব ইম্পর্টেন্ট জিনিস যে একটা শিশু যখন জন্মাবে সেই তো আমাদের দেশের ভবিষ্যৎ। এখন মায়ের যখন গর্ভকালীন সময় তখন যে কোনো মেডিসিন নিতে অবশ্যই সাবধানে থাকতে হবে। তা আমি একটু স্যারের কাছে আসি যে স্যার যদি একটু বলেন যে আমাদের দেশে যেটা অরিড সাধারণত আমরা হয়ে যাই, চোখের অ্যালার্জি কিংবা চোখের ইনফেকশন, এ ব্যাপারে কিছুটা যদি বলেন। আমার আরেকটা প্রশ্ন বলি যে হাইপারটেনশন বা ডায়াবেটিস, এ ধরনের যে ক্রনিক কোমরবিডিটি যেটা আমরা বলি, যে এইগুলোর সাথে কি চোখের কোনো? আচ্ছা, প্রথমে বলি ইনফেকশন মোটামুটি কমন। এটা আমার মনে হয় লাইফ টাইমে আমরা সবাই অনেকবার ইনফেকশনে ভুগেছি, সেটা আমরা কনজাংটিভাইটিস বলি। কিন্তু এটাকে যখন ওষুধপত্র দেওয়ার পরও 5-7 দিনের মধ্যে ভালো হবে না, তখন অবশ্যই স্পেশালিস্টের কাছে যেয়ে প্রপার ট্রিটমেন্ট করা উচিত। কারণ এই ইনফেকশন থেকে কোনো কারণে, বিভিন্ন কারণে কর্নিয়াল আলসার হতে পারে, অনেক কিছু চোখ নষ্ট হয়ে যেতে পারে। অ্যালার্জি কম না, যে অন্যান্য স্বাভাবিক অ্যালার্জির মতো চোখেও অ্যালার্জি হয়, সেই ক্ষেত্রে প্রপার চিকিৎসা করা সম্ভব, খুব বেশি কঠিন না। আর আগে একসময় আমাদের দেশে অ্যান্টি অ্যালার্জিক আই ড্রপসগুলো অ্যাভেলেবল ছিল না, এখন কিন্তু যথেষ্ট আছে, এগুলি সম্ভব। আর একটা বলেছি ডায়াবেটিস বা প্রেশার, হাইপারটেনশন যাদের, ডায়াবেটিস তো যেটা বলবো, ডায়াবেটিস হলো আমরা বলি সব রোগের আতুরঘর। ডায়াবেটিসের হলে আমার চোখে অনেক ধরনের প্রবলেম হয়। ডায়াবেটিস রেটিনোপ্যাথি, ডায়াবেটিস ক্যাটারাক্ট, এর কনসিকুয়েন্সে গ্লোকোমা হতে সব কিছুই হয়। আমরা এবং চোখের অপারেশনগুলো ডায়াবেটিস যদি বেশি থাকে আমরা করি না, কারণ করতে গেলে আরও বেশি কমপ্লিকেশন হয়ে যায়। তাই আমার অনুরোধ থাকবে, প্রত্যেকটা ডায়াবেটিস রোগী ডায়াবেটিস হয়ে গেলে নিয়মিত অবশ্যই চোখ পরীক্ষা করবেন, কারণ এখানে অন্ধজনিত অনেকগুলো রোগের কারণ হতে পারে ডায়াবেটিস। প্লাস আমরা চিকিৎসা নিতে গেলেও ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে অবশ্যই।
আমি আরেকটা প্রশ্ন শুধু একদম শেষ মুহূর্তে আমরা যে ড্রাই আই জিনিসটা সম্পর্কে একটু যদি বলেন, আমার মনে হয় এই জিনিসটা ইদানিং খুব বেড়ে গেছে। যেটা হলো চোখটা শুষ্ক হয়ে গেছে, যেটা বিভিন্ন ড্রাগসের কারণে হয়। আর ইদানিং স্ক্রিন টাইমের সাথে এটা একটু রিলেটেড। মোবাইল যারা বেশি দেখে, কম্পিউটার যদি সে 1 আওয়ারের বেশি প্রতিদিন দেখে, তার চোখের কি হবে, পানিটা শুকিয়ে যায়, সে ব্লিঙ্ক করবে না, তার ব্লিঙ্কিং কমে যাবে। ব্লিঙ্কিং না করে যেটা রিফ্লেক্স টিয়া সেটা সিক্রেশন হবে না। এটা থেকে পানি পড়বে না, পানি শুকিয়ে যাবে। ড্রাই আই এখন বেশি হচ্ছে অনেকগুলো কারণ। একটা হলো স্ক্রিন, আরটা হলো এসি। আমরা তো এসিতে অনেকক্ষণ থাকছি, এটা ড্রাই আই, ড্রাই হিউমিডিটিটা কমে যায়। আরেকটা হলো আমরা বই পড়ার সময় যতটুকু মনোযোগ না দেই, তার চেয়ে বেশি মনোযোগ কিন্তু একটা মোবাইল দেখার সময়, কম্পিউটার দেখার সময় দিই, যার ফলে যেটা বলেছে যে ব্লিঙ্কিং কম হয়। ব্লিঙ্ক না হলে আরও বেশি চোখের পানিটা ড্রাই হয়ে যায়, তখন ইরিটেশন হবে, ব্লারিং হবে, অনেক কিছু হবে। আর সবচেয়ে ভাগ্যের ব্যাপার হলো এখন বাংলাদেশে ড্রাইয়ের জন্য যথেষ্ট আর্টিফিশিয়াল টিয়ার আছে, ওভার দ্য কাউন্টার, ইচ্ছা মতো ইউজ করতে পারবে এবং ভালো থাকা যায়। অনেক ধন্যবাদ স্যার। আমরা আসলে একেবারে অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে, আমি এই পর্যায়ে আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক ডক্টর তারিক স্যারকে বলছি, আমাদের সাধারণ জনগণের উদ্দেশ্যে যদি 2-3টা কথা বলেন যে কিভাবে চোখের যত্ন নেবে, কি কি তারা করতে পারে। যেটা আমরা বলি, যেমন কিছুক্ষণ আগে বললো যে ক্যাটারাক্ট, জন্মগত ক্যাটারাক্ট, এটা খুব অল্প সময় হয়। উচিত হলো আবার কিছু ক্রনিক ডায়াগনোস্টিস হয়, সেজন্য জন্মের পর একবার দেখানো, স্কুলে ভর্তি করার সময় একবার চোখ পরীক্ষা করানো, 40 বছর বয়সে একবার করানো, তারপর যদি ডায়াবেটিস থাকে প্রতি 6 মাস অন্তর অন্তর করানো। 40 বছরের পর থেকে রেগুলারিটি চোখ হবে কি, ভালো আই স্পেশালিস্টের হাতে পড়লে ওনারা জিনিসগুলো সঠিকভাবে নির্ণয়ে চিকিৎসা দিতে পারবে। অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ ডক্টর জয়নাল আবেদিন। আমাদের আসলে অনুষ্ঠান অনেক কিছুই জানার আছে, কিন্তু অনুষ্ঠান একেবারেই শেষ পর্যায়ে। আমি আমাদের সাধারণ দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য, এবং খুব গুরুত্বপূর্ণ কিছু নিশ্চয়ই আপনারা জানতে পেরেছেন আমাদের আলোচকদের কাছ থেকে। আসুন, আমাদের নিয়মিত আয়োজনে সবসময় থাকবেন, ATN বাংলার সাথে থাকুন ডক্টর স্টেশনের সাথে।